এবার দেখো তুমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কখন স্টার্ট করবো? হ্যাঁ, ওকে ওকে। Hello. Today we will discuss the previous year question of WBCS Men's Mathematics portion. So today we will discuss Mathematics Men's question from 2018 WBCS. So from today onwards, gradually we will solve the previous year questions of WBCS. You will have 2 to 3 live sessions per week, and we will solve all the questions. Those are important for you also, and this may come in upcoming days. So let us start today's class. এবার দেখো, বলছে the ratio of velocity of hour hand and minute hand at a clock is, মানে বলছে একটা ক্লকের আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে যে ভেলোসিটি অর্থাৎ স্পিডের রেশিও, সেই রেশিওটা কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনটা 2018 সালের WBCS মেন্সে এসেছিল। কোয়েশ্চেনটা খুবই সোজা, এটা কিছু না করে মুখে মুখেও বলা যায় যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো আজকের এই লাইভ সেশন শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি। এই যে লাইভ সেশন আজকে স্টার্ট হলো WBCS প্রিভিয়াস ইয়ার, আমরা 2018, 2017, 2019 ধীরে ধীরে আমরা সমস্ত ইয়ারেরই কোয়েশ্চেন যেগুলো এসছে ম্যাথামেটিক্সের তোমাদের জন্য ফেসবুক লাইভ সেশনে সলভ করব। এবং তোমরা অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট অলরেডি শিখেছ। তো এই কোয়েশ্চেনগুলো যখন আমরা সলভ করব, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই যে সমস্ত জিনিসপত্র তোমরা শিখেছো সবগুলো তোমার একবার রিভাইজ হয়ে যাবে। এবং শুধু রিভাইজ নয়, তোমরা এক্সাম ওরিয়েন্টেড একটা টোটাল প্র্যাকটিস প্যাকেজ পেয়ে যাচ্ছ। কারণ যেহেতু WBCS এ কোনো একটা কোয়েশ্চেন যদি কোনোবার এসে থাকে, তার মানে সেটা ইম্পর্ট্যান্ট, আগামী দিনেও আসতে পারে। তো সেদিক থেকে দেখলে এই WBCS প্রিভিয়াস ইয়ারের লাইভ সেশন খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে শুধু প্রিভিয়াস ইয়ার নয়, প্রিভিয়াস ইয়ার ছাড়াও আমরা আদার্স যদি কোনো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বর্তমান সময়ে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেগুলো তোমাদের জন্য আমরা ডিসকাস করব। সঙ্গে তোমাদের জন্য BCS এর জন্য আপকামিং যে BCS, তার জন্য সাজেস্টিভ যে কোয়েশ্চেন, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। তো তোমরা এই সেশনটাকে রেগুলার ফলো করো। হোপফুলি এটা তোমাদের প্রিপারেশনের জন্য অনেকটা সাহায্য করবে। তো চলে আসো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন। এবং প্রথম কোয়েশ্চেনে তুমি একটা জিনিস দেখো, দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক। তাহলে একটা ক্লকের আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির রেশিও আমাদের বার করতে বলেছে। তাহলে তোমরা ঘড়ি নিশ্চয়ই সবাই জানো, ঘড়ির কনসেপ্টটা। টোটাল যে ডিগ্রি থাকে সেটা 360 ডিগ্রি থাকে, আর প্রত্যেকটা যে ব্লক থাকে
সেই ব্লকে আমরা কি করে থাকি, সেই প্রত্যেকটা যে ব্লক, সেই ব্লকের যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলো মোট 12টা ব্লক থাকে। তো সেদিক থেকে দেখলে 360 ডিগ্রি বাই 12, অর্থাৎ প্রত্যেকটা ব্লক তোমার 30 ডিগ্রি করে আসছে। কারণ টোটাল অ্যাঙ্গেল যেটা, সেটা তোমার 360 ডিগ্রি। আর মোট 12টা ব্লক রয়েছে, অর্থাৎ টোটাল 360 ডিগ্রিকে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রত্যেকটা যে গ্যাপ, যেটাকে আমরা 5 মিনিটের গ্যাপ বলে থাকি, সেই প্রত্যেকটা গ্যাপ কিন্তু 30 ডিগ্রি করে হয়। এবার দেখো, আমরা একটা জিনিস সবাই জানি, যে স্পিড যার বেশি হবে সে তত ডিস্টেন্স কিন্তু যাবে। স্পিড যার বেশি হবে সে কিন্তু তত ডিস্টেন্স বেশি যাবে। অর্থাৎ স্পিডের যে রেশিওটা, সেটা ইকুয়াল টাইমে যে ডিস্টেন্সের রেশিও তার সাথে কিন্তু সমান হবে। স্পিডের যে রেশিওটা সেটা ইকুয়াল টাইমে যেটা ডিস্টেন্সের রেশিও তার সাথে সমান হবে। অর্থাৎ দেখো, স্পিডের রেশিওটা ইকুয়াল টাইমে যে ডিস্টেন্স যাবে, তো ইকুয়াল টাইমে ডিস্টেন্স আমি যদি আওয়ার হ্যান্ড এখানে রাখি, আর যদি মিনিট হ্যান্ডকে এখানে রাখি, তাহলে দেখো একটা পার্টিকুলার সময় অর্থাৎ 1 ঘন্টায় আওয়ার হ্যান্ড কতটা ডিস্টেন্স চায়। আওয়ার হ্যান্ড কিন্তু এই একটা ব্লক চায়, অর্থাৎ 30 ডিগ্রি ডিস্টেন্স চায়। আর মিনিট হ্যান্ড কিন্তু প্রত্যেক ঘন্টায় এই পুরো সার্কেলটা কভার করে, অর্থাৎ 360 ডিগ্রি ডিস্টেন্স চায়। তো সেদিক থেকে দেখলে আমরা যদি এটাকে ক্যান্সেলেশন করি, তাহলে 1:12, এটা কিসের রেশিও? এটা হচ্ছে ইকুয়াল টাইমের ডিস্টেন্সের রেশিও। আর ইকুয়াল টাইমে আমরা যদি ডিস্টেন্সের রেশিও ক্যালকুলেট করি, সেটাই হবে আমাদের স্পিডের রেশিও। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ স্পিডের রেশিও হচ্ছে 1:12। অর্থাৎ ইকুয়াল টাইমে আমরা যদি ডিস্টেন্সের রেশিও ক্যালকুলেট করি, সেটাই কিন্তু হবে আমাদের স্পিডের রেশিও। অর্থাৎ দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ এ ক্লক, দ্যাট উইল বি 1:12। তাহলে এটা ছিল আজকের প্রথম কোয়েশ্চেন। এবার দেখো, এটাকে আমরা আরও একভাবে করতে পারি। দেখো, আওয়ার হ্যান্ড যে টাইমটা, যদি আমরা এটাকে মিনিটের রেসপেক্টে দেখি, প্রত্যেকটা ব্লক কত মিনিট করে, না 5 মিনিট করে, আর টোটাল কত, 60 মিনিট। অর্থাৎ আমি যদি টাইমের রেসপেক্টে দেখি 5:60, যদি আমি ডিস্টেন্সটাকে মিনিটের আকারে দেখি, তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টায় আওয়ার হ্যান্ড 5 মিনিট ডিস্টেন্স যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মিনিট হ্যান্ড 60 মিনিট ডিস্টেন্স যাচ্ছে, অর্থাৎ 5×12 = 60। সেক্ষেত্রে এখানে দেখলেও কিন্তু তুমি 1:12ই পাচ্ছ। এবার চলে আসো পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইফ এ স্কোয়ার অ্যান্ড এ রেক্ট্যাঙ্গেল হ্যাভিং দ্য সেম পেরিমিটার অ্যান্ড দেয়ার এরিয়াস আর এস অ্যান্ড আর রেসপেক্টিভলি, দেন কোন অপশানটা ঠিক হবে? এস ইকুয়াল টু আর, এস গ্রেটার দেন আর, এস লেস দেন আর, নান অফ দ্য অ্যাবভ। তাহলে দেখো, বলছে একটা স্কোয়ার আছে, মানে বর্গক্ষেত্র আছে, আর একটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা বর্গক্ষেত্র আছে আর একটা রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে এই বর্গক্ষেত্র আর রেক্ট্যাঙ্গেল, এই দুটোর কি সমান, না পেরিমিটার সমান। এই দুটোর ক্ষেত্রে পেরিমিটার সমান, পেরিমিটার অর্থাৎ পরিসীমা সমান। তাহলে ওদের মধ্যে এরিয়াটা কার বড় হবে? তাহলে এখানে মনে রাখবে, একটা যদি বর্গক্ষেত্র থাকে অর্থাৎ স্কোয়ার থাকে, এবং একটা যদি রেক্ট্যাঙ্গেল থাকে অর্থাৎ আয়তক্ষেত্র থাকে, ওদের বলছে পেরিমিটার সমান, অর্থাৎ একই পরিসীমা যুক্ত, একই পরিসীমা যুক্ত। তো সেক্ষেত্রে সবসময় মনে রাখবে যে বর্গক্ষেত্র যেটা আছে স্কোয়ার, তার এরিয়া বেশি হবে। এটা শুধুমাত্র বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বলে নয়, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে মনে রাখবে, যদি গিভেন পেরিমিটার থাকে, মানে পেরিমিটার যদি সেম থাকে, তাহলে যার 4টে সাইড সমান তার এরিয়া কিন্তু সবসময় বড় হয়। অর্থাৎ এখানে বর্গক্ষেত্রের এরিয়াটাকে যদি আমি এস দিয়ে ডিনোট করি, স্কোয়ারের এরিয়াটাকে, আর রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে যদি আমরা
আর দিয়ে ডিনোট করি, তো সেক্ষেত্রে তুমি দেখো এস ইজ গ্রেটার দেন আর, এস ইজ গ্রেটার দেন আর, অর্থাৎ এখানে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ এস ইজ গ্রেটার দেন আর। এবার এটাকে প্রমাণ করার জন্য আমরা দেখতে পারি, ধরো বলেছে পেরিমিটার সমান, অর্থাৎ আমি যদি এখানে দেখি স্কোয়ারের প্রত্যেকটা সাইড 10 ইউনিট করে, অর্থাৎ স্কোয়ারের এরিয়া কত হবে, এস ইকুয়াল টু কত, সাইডের স্কোয়ার, অর্থাৎ 10-এর স্কোয়ার কত, 100। এবার দেখো যদি প্রত্যেকটা সাইড 10 করে হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পেরিমিটার কত হবে, পেরিমিটার হবে স্কোয়ারের ক্ষেত্রে 4 × 10, 4a, চারটে সাইডে টোটাল যোগফল অর্থাৎ 40। এবার ধরো আমি রেক্ট্যাঙ্গেল একটা ধরে নিলাম, লেন্থটা তোমার, লেন্থটা ধরলাম আমি 15 আর ব্রেথটা ধরলাম 5, অর্থাৎ সেক্ষেত্রে পেরিমিটার কত হবে, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল 2 × লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ 15 + 5, অর্থাৎ কত হচ্ছে 2 × 20, অর্থাৎ দেখো পেরিমিটার কিন্তু 40ই আছে। কিন্তু এক্ষেত্রে এরিয়া তুমি দেখো আর ইজ ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 15 × 5, অর্থাৎ কত হচ্ছে 75 হচ্ছে, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে কত এসেছিল, সেটা 100 এসেছিল, অর্থাৎ এখানে 100 গ্রেটার দেন 75, অর্থাৎ এরিয়া অফ স্কোয়ার ইজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তো এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসলে তোমাকে বিশেষ কিছু করতে হবে না, এত কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। তুমি মনে রাখবে গিভেন পেরিমিটার যদি কোনো কোয়াড্রিলেটারাল থাকে, if there are some quadrilaterals of given perimeter, then area will be maximum in the case of square. যখন চারটে সাইড সমান হবে, স্কোয়ার হবে, তখনই কিন্তু এরিয়াটা ম্যাক্সিমাম হবে। চলে এসো পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন দেখো বলেছে এ প্যারালোগ্রাম, এ রেক্ট্যাঙ্গেল and a triangular region stands on same base and between same parallel line। দেখো ধরো এটা দুটো প্যারালাল লাইন, সেম বেসের উপরে কি আছে না, একটা প্যারালোগ্রাম আছে মানে সামন্তরিক, একটা রেক্ট্যাঙ্গেল আছে, ধরো এটা একটা রেক্ট্যাঙ্গেল, আর সেম বেসের উপরে আর একটা কি রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে। এ প্যারালোগ্রাম, এ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড এ ট্রায়াঙ্গুলার রিজিয়ন স্ট্যান্ড অন সেম বেস, অর্থাৎ বেসটা তোমার সেম, সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলটাকে তুমি বেসটাকে সেম রাখার চেষ্টা করো, এটা রেক্ট্যাঙ্গেল, আর একটা ধরো ট্রায়াঙ্গেল রয়েছে, এটা ধরো ট্রায়াঙ্গেল। তো সেক্ষেত্রে তোমাকে বলছে ইফ দেয়ার এরিয়াস আর পি আর অ্যান্ড টি, ইফ দেয়ার এরিয়াস আর পি আর অ্যান্ড টি, তাহলে রিলেশনটা কী হবে। তুমি মনে রাখবে যদি একই বেসের ওপরে এবং একই প্যারালাল লাইনের ওপরে, আবার বলছি একই বেসের ওপরে এবং একই প্যারালাল লাইনের ওপরে যদি একের বেশি আমরা চতুর্ভুজ অর্থাৎ কোয়াড্রিলেটারাল ড্র করি, সবগুলোর এরিয়া কিন্তু সমান হবে। অর্থাৎ সেদিক থেকে দেখলে প্যারালোগ্রামের এরিয়া পি উইল বি ইজ ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হুইচ ইজ আর, অর্থাৎ এরিয়া প্যারালোগ্রামের সাথে রেক্ট্যাঙ্গেলের সমান হবে। কিন্তু ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে সেই এরিয়াটা কি হবে, অর্ধেক হবে। আমরা 10 স্ট্যান্ডার্ডে বা 9-10 স্ট্যান্ডার্ডে আমরা থিওরিয়াম পড়েছিলাম, if a quadrilateral and a triangle is drawn on same base in the same parallel line, then area of the triangle will be half of that of the quadrilateral। তো সেক্ষেত্রে এখানে এই প্যারালোগ্রামের এরিয়া বা রেক্ট্যাঙ্গেলের এরিয়া সেটা সমান সমান কী হবে, টুয়াইস অফ ট্রায়াঙ্গেলের এরিয়া, কী হবে না, টুয়াইস অফ ট্রায়াঙ্গেলের এরিয়া, অর্থাৎ এরিয়া অফ প্যারালোগ্রাম is equal to area of rectangle is equal to twice of area of triangle, অর্থাৎ ট্রায়াঙ্গেলের এরিয়াটা প্যারালোগ্রাম বা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার কি হবে না, হাফ হবে, অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশান এ। চলে এসো পরের কোয়েশ্চেনে। দেখো এখানে বলছে বাবু মেড 4% লস বাই সেলিং 12 টফিস অ্যাট রুপিস 5,
how many toffees he should sell at rupees 10 to get 28% profit. দেখো এই কোয়েশ্চেনটা মুখে মুখে করা যায়, এটাকে যদি তুমি সঠিকভাবে করতে পারো। যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে যে এত টাকায় এতগুলো বিক্রি করে এত পার্সেন্ট লস হলো বা প্রফিট হলো, তাহলে এত টাকায় কতগুলো বিক্রি করে তোমার এত পার্সেন্ট প্রফিট বা লস হবে। তো এই ধরনের কোয়েশ্চেন যখন তুমি করবে, তুমি সবসময় একটা জিনিস মনে রাখবে, এই ক্ষেত্রে মানে দুটো সেলিংয়ের ক্ষেত্রে বা দুটো ট্রানজাকশানের ক্ষেত্রে অ্যামাউন্টটাকে সেম করো। যেহেতু বিক্রি করার সময় 10 টাকায় কতগুলো তোমাকে বার করতে বলেছে, তুমি কেনার সময়ও বা প্রথমবার বিক্রি করার সময়ও তুমি 10 টাকাই করো। তাহলে সে 12টা টফি বিক্রি করেছে 5 টাকায়, তাহলে এখানে যদি আমি 10 টাকা করি, তাহলে এখানে 12-র জায়গায় কত হবে, 24 হবে। তাহলে এবার দেখো আমি কেন এটা করলাম, আমি ক্ষেত্রে অ্যামাউন্টটা সেম করলাম, অর্থাৎ প্রথমবার সে 10 টাকায় 24টা বিক্রি করেছে। এবার মনে রাখবে তোমার বাজেট যদি ফিক্স থাকে, একটা জিনিস মনে রাখবে, এটা বোঝানোর জন্য লিখছি, তোমাদের এটা না লিখলেও চলবে পরীক্ষায়। ফর ফিক্সড বাজেট, যদি আমাদের বাজেট ফিক্সড থাকে, তাহলে মনে রাখবে যে কোয়ান্টিটি আর প্রাইস এরা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি। এটা মনে রাখবে, যদি বাজেট ফিক্সড থাকে, ফর ফিক্সড বাজেট যদি বাজেট ফিক্সড থাকে, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি দে আর ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ দাম যদি ডবল হয় আমার কোয়ান্টিটি হাফ হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে প্রাইস রেশিও বার করব। দেখো প্রথম ক্ষেত্রে 4% লস, অর্থাৎ সেলিং প্রাইস কত পার্সেন্টেজ, 96%। কারণ 4% যদি লস হয় সেক্ষেত্রে এসপি কত, 96% হবে। পরবর্তী ক্ষেত্রে দেখো 28% প্রফিট, অর্থাৎ সেলিং প্রাইস কত হবে, 128% হবে। পরবর্তী ক্ষেত্রে 28% প্রফিট, অর্থাৎ সেলিং প্রাইস কত হবে না, 128% হবে। নিশ্চয়ই বোঝা গেল, এটা কত, 128% হবে। এবার দেখো এখানে 96% ইনিশিয়ালি তোমার এসপি পার্সেন্টেজ আর ফাইনালি 128%। এবার যদি এটাকে তুমি ক্যান্সেলেশন করো, 4 দিয়ে যদি কাটো, সেক্ষেত্রে 4 24 96, এটা 32, এটাকে যদি আবার তুমি 8 দিয়ে কাটো, 3:4। তো ডিরেক্ট 32 দিয়ে কাটলেও 3:4 পেতে, অর্থাৎ প্রাইসের রেশিওটা কি পেলাম, প্রাইসের রেশিওটা আমরা পেলাম 3:4। এবার মনে রাখবে, যেহেতু বাজেট আমার ফিক্সড আছে, বাজেটটাকে আমি যেহেতু 10 টাকা করে নিয়েছি ক্ষেত্রেই, তাহলে প্রাইসের রেশিও যা হবে কোয়ান্টিটি রেশিও তার উল্টো হবে। কোয়ান্টিটি রেশিও কী হবে, তার উল্টো হবে, অর্থাৎ 4:3 হবে। এবার দেখো ইনিশিয়ালি আমার কোয়ান্টিটি কত ছিল, 24 ছিল, অর্থাৎ 4-এর ভ্যালু যদি 24 থাকে, অর্থাৎ কতর মাল্টিপল, 8-এর মাল্টিপল, 6-এর মাল্টিপল, 4 6 24। তাহলে 3-এর ভ্যালু কত হবে, 3 6 18। তাহলে বিক্রি করার সময় সে 10 টাকায় কটা আর্টিকেল বিক্রি করবে, 10 টাকায় 18টা আর্টিকেল সে বিক্রি করবে। চলে আসো পরের কোয়েশ্চেনে। বলছে x³ + 6x² + 4x + k is divisible by x + 2, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k। দেখো এই ধরনের কোয়েশ্চেন, এটা রিমাইন্ডার বা ফ্যাক্টর থিওরাম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। ডব্লিউবিসিএস পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন মাঝে মাঝে আসে। তো এই এক্সপ্রেশনটাকে আমরা ভাগ করেছি কি দিয়ে, আমরা ভাগ করেছি x + 2 দিয়ে। তো মনে রাখবে এই ধরনের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে যেটা দিয়ে আমরা ভাগ করব তাকে আমরা = 0 করব। তাহলে x + 2কে তোমরা পরীক্ষায় যদি কোয়েশ্চেনটা আসে, তুমি ডিরেক্টলি x + 2কে = 0 করলে x = কি পাচ্ছ, -2। এবার এই এক্সপ্রেশনটাকে, দিস ইজ ডিভিডেন্ড অ্যান্ড দিস ইজ ডিভাইজার, যদি ডিভিজিবল হয় তাহলে x + 2 = 0 করে যে x = -2 আসছে সেটা তুমি যদি এখানে পুট করো, সেটা কিন্তু 0 হবে। এটা তোমার ফ্যাক্টর থিওরাম বা রিমাইন্ডার থিওরামের নিয়ম। যদি ভাগ মিলে যায় অর্থাৎ রিমাইন্ডার 0, অর্থাৎ এই এক্সের ভ্যালুটা এখানে যদি -2 আমরা পুট করি, -2³ + 6 × -2² + 4 × -2
প্লাস কে ইজ ইকুয়াল টু যদি 0 করি, তো সেক্ষেত্রে দেখো এখানে -8, এখানে কত আসছে 24, 24, এখানে আবার -8 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কত আসছে -16 প্লাস 24 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি তুমি সলভ করে পাচ্ছ কে ইজ ইকুয়াল টু -8, অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে -8। তো প্রসঙ্গত মনে রাখবে যে ধরো আমি একটা এক্সপ্রেশন লিখছি এফএক্স, এফএক্স ইজ ইকুয়াল টু ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c। যদি এফএক্সকে ধরো এক্স মাইনাস এ ডিভাইড করতে পারে, ইফ এফএক্স ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস কে, যদি এফএক্সকে এক্স মাইনাস কে ডিভাইড করতে পারে, তাহলে মনে রাখবে এফ অফ কে, এফ অফ কে কেন করব, যদি আমি এক্স মাইনাস কে ইজ ইকুয়াল টু 0 করি, তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কে পাচ্ছি, অর্থাৎ এক্সের জায়গায় যদি আমি কে পুট করি এফ কে ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এখানে এই এক্সপ্রেশনে তুমি এক্সের জায়গায় কে পুট করলে তাহলে কিন্তু পুরো রাশিটা 0 হবে। সেখান থেকে আমরা কিন্তু কে এর ভ্যালু পুট করতে ক্যালকুলেট করতে পারবো। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আমরা ঠিক ওই প্রসেসেই করলাম, যেহেতু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 0 করলাম, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু -2। নাও ইফ দিস ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস টু, সো ইফ ইউ পুট দ্য ভ্যালু অফ এক্স উইচ ইজ -2 অ্যান্ড মেক ইট 0, ওয়াই ইজ 0? বিকজ এই জিরোটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে জানো? এই জিরোটা অ্যাকচুয়ালি রিমাইন্ডার ইন্ডিকেট করে। এবার যেহেতু ভাগ মিলে গেছে সেই জন্য রিমাইন্ডার 0। ধরো তোমাকে বলতো যে এই এক্সপ্রেশনটাকে এক্স প্লাস টু দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 5 আসছে, তখন আমি এক্সের জায়গায় -2 পুট করলে এখানে 5 বসাতাম। এবার যেহেতু এখানে ভাগ মিলে গেছে ডিভিজিবল, অর্থাৎ তোমার রিমাইন্ডার কি না 0। তো এই লজিকে কোশ্চেনটাকে আমরা সলভ করব। চলে আসো পরের কোশ্চেনে। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক ফিগার হ্যাজ দ্য ডায়াগোনাল অফ ইকুয়াল লেন্থ। তো সেক্ষেত্রে মনে রাখবে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল ইকুয়াল লেন্থের হয়। তোমরা নিশ্চয়ই জানো রেক্ট্যাঙ্গেলের ছবি তোমরা সবাই জানো, এর ডায়াগোনাল কিন্তু ইকুয়াল লেন্থের হয়। বা যদি ট্র্যাপিজিয়াম করো, ট্র্যাপিজিয়ামের ডায়াগোনাল ইকুয়াল হতেও পারে নাও হতে পারে। কেন? এটা ডিপেন্ড করছে লেন্থ অফ প্যারালাল সাইডের ওপরে আর নন প্যারালাল সাইডের ওপরে। তো এক্ষেত্রে দেখো ডায়াগোনালগুলো ইকুয়াল নয় ট্র্যাপিজিয়ামে। যদি ট্র্যাপিজিয়ামের এই নন প্যারালাল সাইডগুলো ইকুয়াল লেন্থের হয় তবে ডায়াগোনাল ইকুয়াল হবে, কিন্তু এখানে তো সেরকম কিছু বলেনি। রম্বসের ক্ষেত্রে ডায়াগোনাল ইকুয়াল হয় না, একটা ডায়াগোনাল আরেকটা থেকে বড় হয়, কিন্তু ডায়াগোনালগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে রম্বসের ক্ষেত্রে, মনে রাখবে। আর একে অপরকে বাইসেক্ট করে, দ্য ডায়াগোনালস অফ দ্য রম্বস পারপেন্ডিকুলারলি বাইসেক্ট ইচ আদার। আর প্যারালোগ্রামের ক্ষেত্রে তোমরা জানো সামান্তরিকের ক্ষেত্রে ডায়াগোনাল কিন্তু সমান সাইজের হয় না। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে, তাহলে ইকুয়াল ডায়াগোনাল একমাত্র আছে রেক্ট্যাঙ্গেলে। তাহলে এটা কিন্তু জিওমেট্রির একদম বেসিক কোয়েশ্চেন। তোমাদের ডব্লিউবিসিএসে সবাই অনেকে বলে যে জ্যামিতি পড়তে হবে না, ওটা তো এসএসসি সিজিএল এসিএইচএস এসএসসি পরীক্ষায় লাগে, বাট বিসিএসে কিন্তু জিওমেট্রি আছে। হয়তো বেসিক কোয়েশ্চেন আসে, কিন্তু তোমাকে জিওমেট্রিটা জানতে হবে, প্রপার্টিগুলো শিখতে হবে। চলে এসো পরের কোয়েশ্চেনে। দেখো এখানে বলেছে এক্স বাই 2y ইজ ইকুয়াল টু 6/7। তোমাকে বার করতে বলেছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এক কাজ করছি, এখানে যদি আমরা এক্স বাই ওয়াই বার করি, সেখানে কত হবে 6 দুগুণে 12, 12/7। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো বা ভাগ যোগ প্রক্রিয়া লাগাবো, ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো। যেহেতু ওপরে মাইনাস রয়েছে, যোগ ভাগ প্রক্রিয়া করলে ওপরে প্লাস হতো। যদি আমরা ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো অ্যাপ্লাই করি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করি, অর্থাৎ নিউমারেটার মাইনাস ডিনোমিনেটার ডিভাইডেড বাই নিউমারেটার প্লাস ডিনোমিনেটার। তো সেক্ষেত্রে এখানে কি হবে না 12 মাইনাস 7 বাই 12 প্লাস 7, অর্থাৎ এখানে 5/19 আমরা পাচ্ছি। তাহলে আমাদের যেটা বার করতে বলেছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তার জায়গায় আমরা 5/19 পুট করছি, আর এখানে 14/19 পুট করছি। তো যোগ করলে 19/19, আলটিমেটলি কেটে গিয়ে কী হবে 1। তাহলে খুবই সহজ কোশ্চেন। তো এই ধরনের সহজ সহজ কোশ্চেন বিসিএস মেন্সে আসছে। তো বিসিএস মেন্সের অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 100টার মধ্যে 50-60টা এরকম সহজ কোশ্চেন তুমি
অন অ্যান এভারেজ কোশ্চেন থাকে, সহজ না, এভারেজ কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন থাকে একটু টিপিক্যাল। তো একটু যদি সেন্সিটিভলি আমরা ব্যাপারটাকে সিরিয়াসলি পড়াশোনা করি, তাহলে কিন্তু বিসিএসসি 100টার মধ্যে 85 to 90 কোয়েশ্চেন করা খুব বেশি কঠিন নয়। চলে এসো পরের কোয়েশ্চেনে। ফাইন্ড দ্য সাম অফ অল 2 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 5। সমস্ত 2 ডিজিট নাম্বার যেগুলো 5 দিয়ে ডিভিজিবল। তাহলে 5 দিয়ে ডিভিজিবল প্রথম 2 ডিজিট নাম্বার কত? 10। আর শেষ 2 ডিজিট নাম্বার কত? 95। নিশ্চয়ই তোমরা জানো এটা। তো সেক্ষেত্রে মোট কটা নাম্বার আছে, কি করে বার করবে? দেখো, এই 95 মানে 5, 19, 95, অর্থাৎ এরকম 19টা নাম্বার আছে। তাহলে এই রেঞ্জের মধ্যে কটা আছে? এই রেঞ্জের মধ্যে 18টা আছে। কেন? আমরা 5টাকে তো নিচ্ছি না, কারণ 5 থেকে 95 এর মধ্যে মোট 19টা 5-এর মাল্টিপল আছে, আমরা তো 5টাকে নিচ্ছি না, 10 থেকে নিচ্ছি, অর্থাৎ 18টা নাম্বার আছে। অর্থাৎ নাম্বার অফ টার্মস, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 18। তো সেক্ষেত্রে আমাদের বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল দ্য 2 ডিজিট নাম্বার। এটাকে তোমরা সাম যখন বার করবে, কি করে করবে? ফার্স্ট টার্ম কত আছে? 10। লাস্ট টার্ম কত আছে? 95। ইন্টু কত করবে? নাম্বার অফ টার্মস কত আছে? নাম্বার অফ টার্মস কত আছে? নাম্বার অফ টার্মস 18 আছে। এখানে তোমার কত হচ্ছে? বাই 2। এখানে তোমার কত হচ্ছে? 105 ইন্টু 9 করলে কত হচ্ছে? 945। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত? 945। অর্থাৎ ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্ম বাই 2। এটাকে আমরা এরমভাবে করতে পারি। আর একটা ফর্মুলা আছে এপি সিরিজের, Sn ইজ ইকুয়াল টু n বাই 2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে n কত? 18। 18 বাই 2, 2a অর্থাৎ 2 গুণ প্রথম টার্মটা কত? 10, যেটা 5 দিয়ে কাটছে, দু অঙ্কের সংখ্যা, প্লাস n মাইনাস 1 অর্থাৎ 18 মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে কি? কমন ডিফারেন্স, কারণ 5 5 করে ডিফারেন্স 10, 15, 20। তো সেদিক থেকে দেখলে কত হবে? এখানে 9 হবে, এখানে 10 দুগুণে 20, আর এখানে 17, 5 17 85, অর্থাৎ 85 আর 20 105 ইন্টু 9। তো করলে তোমার দেখো 945 আসছে। তো এটা আমাদের এপি সিরিজের সামের ফর্মুলা। তোমরা আরও সহজে করতে পারো, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু টোটাল নাম্বার অফ টার্মস বাই 2। চলে এসো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। বলছে 0 এটি কি সংখ্যা? হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল বাট নট রিয়াল, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল, রিয়াল নাম্বার। দেখো, 0 হচ্ছে এই সবগুলো, 0 সবগুলোর মধ্যে কিন্তু লাই করছে। এটা যেমন হোল নাম্বার, সেরকম ইন্টিজার, রেশনাল নাম্বার, রিয়াল নাম্বার। এবার এই ব্যাপারে একটু জিনিস বলে রাখি, নাম্বারের ক্লাসিফিকেশনটা কিভাবে হয়। একদম বেসে যেটা থাকে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, একদম বেসে, যেমন 1 2 3 4 5 6। এবার তার বাইরে থাকে হোল নাম্বার, এটা 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3। তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার, আই, অর্থাৎ যেখানে মাইনাসগুলো স্টার্ট হয়, -2, -1, 0 1 2 3। তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রেশনাল নাম্বার, যেগুলো ফ্র্যাকশন, যেগুলো হাফ, ধর 3/4, রেশনাল নাম্বার, ফ্র্যাকশন যেগুলো। তাহলে সেদিক থেকে দেখলে তুমি দেখো 0 কার কার মধ্যে আসছে। এই যে জিরোটা, জিরোর যে তুমি দেখতে পাচ্ছ, এটা কোন কোন বৃত্তের মধ্যে পড়ছে? রেশনাল নাম্বার বৃত্তের মধ্যে পড়ছে। রিয়াল নাম্বার তো অবশ্যই বাস্তব সংখ্যা, কারণ ইমাজিনারি নয়, ইমাজিনারি মানে √1 মানে ইমাজিনারি। দেন ইন্টিজারের মধ্যে পড়ছে, দেখো ইন্টিজারের সার্কেলটা রয়েছে ওর বাইরে, হোল নাম্বার ডব্লু পড়ছে, অর্থাৎ 0টা কিন্তু তোমার এখানে এই সবগুলোর মধ্যেই পড়ছে। নেক্সট চলে আসো পরের কোয়েশ্চেনে। পাই অ্যান্ড 22/7, দিস আর হোয়াট? দেখো, 22/7 এটা হচ্ছে রেশনাল, 22/7 এটা রেশনাল নাম্বার। কেন? এটাকে রেশনাল নাম্বার ইজ দ্য নাম্বার হুইচ ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ p/q, q নট ইজ ইকুয়াল টু 0। তো এটা একটা ফ্র্যাকশন, তো সেক্ষেত্রে এটা রেশনাল নাম্বার। কিন্তু পাই, যেটা পাইয়ের ভ্যালু 3.4 এরমভাবে চলতে থাকবে,
এটা কিন্তু শেষ হয় না। তুমি যদি 22কে 7 দিয়ে ভাগ করো, 22কে 7 দিয়ে ভাগ করলে ভাগ নিশ্চয়ই মিলবে না। 3 সাথে 21, এখানে 1 থাকছে, পয়েন্ট দিয়ে যদি 0 আনো, আবার তোমার 7 একে 7, 3 থাকছে, পয়েন্ট দিয়ে যদি 0 আনো, সেক্ষেত্রে 4 সাথে 28, 2 থাকছে, আবার যদি পয়েন্ট দিয়ে 0 আনো, 7 দুগুণে 14, 6 থাকছে, এরকম চলতে থাকবে। তো এটা কিন্তু মিলবে না, অর্থাৎ এটা ইরেশনাল নাম্বার। এই জন্য পাই হচ্ছে ইরেশনাল, কিন্তু 22/7 হচ্ছে রেশনাল। তো এটি ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো আমরা আবার আগামী লাইভ সেশনে কোয়েশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করব। তো আজকের ক্লাসে এত পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।